অথচ ইচ্ছাকৃতভাবে ভুলে ভরা রিক্রুটমেন্ট রুলস নোটিফিকেশন নিয়ে আসা হচ্ছে। আবার ওবিসি তালিকাটাও ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে ভুল করা হয়েছে, যাতে করে সেটা আইনি জটে আটকায়। এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না এখন। তো আমার মনে হচ্ছে আগামীতে আমাদের মানে দুর্ভাগ্য এটাই, বলতে খারাপ লাগছে যে ক্যান্ডিডেটরা খালি কি কোর্টের চক্করই কাটবে। কালকে মানে আমরা একজন সিনিয়র লয়ারের সঙ্গে ছিলাম, তিনিও বলছিলেন খুব আফসোসের সঙ্গে যে ক্যান্ডিডেট খালি কোর্টের চক্করই কাটবে নাকি, খালি উকিলের পেছন পেছন ঘুরবে যে হ্যাঁ মামলা করতে হবে মামলা করতে হবে। রাজ্য সরকারের ভূমিকা কোথায়? আজ ওবিসি নিয়ে আবারও জল্পনা। হাইকোর্ট ওবিসির তালিকাটাকে কিছুদিনের জন্য স্থগিত রেখেছে এবং এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় কি প্রভাব পড়বে, কি মনে করছেন আপনি বলুন। দেখুন, ওবিসি নিয়ে জল্পনাটা আজকের নয়। হাইকোর্ট তো গত 2024 সালের মে মাসে পুরো যেটা 2010-এর পর থেকে যে সমস্ত ওবিসি তালিকাভুক্তগুলো হয়েছিল তার থেকে প্রায় 77টা তালিকাকে সেটাসাইড করে দিয়েছিল, পুরো বাতিল করে দিয়েছিল। এবার তার প্রেক্ষিতে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে নতুন ভেরিফিকেশন এবং নতুন করে সার্ভে হওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার 3 মাস সময় নেয় আলটিমেটলি, এবং সেই তার প্রেক্ষিতেই কিন্তু এখন নতুন করে আবার ওবিসির শ্রেণীবিন্যাসটা হয়েছে। এবার এই শ্রেণীবিন্যাসের ফলে এটা দেখা যাচ্ছে যে বেশ কিছু গরমিল, যে দেখা যাচ্ছে যারা হয়তো আগে ওবিসি এতে ছিল অনেক শ্রেণী, সেগুলো এখন বর্তমানে ওবিসি বিতে চলে এসছে। এবার এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে কেন এরকম গরমিলটা হলো? তাহলে কি তালিকা তৈরির ক্ষেত্রে সার্ভে যথাযথভাবে করা হয়নি? তাহলে কি তাড়াতাড়ি করে খুব শিগগিরই এই তালিকাটাকে তৈরি করা হয়েছে? এরকম একটা প্রশ্ন উঠছে। এবার এই প্রশ্ন নিয়ে আবার নতুন করে মামলা হয়েছিল, এবং সেই মামলাতেই আগামী জুলাই মাসের, মানে এখন আমরা জুন মাসে আছি, আগামী জুলাইয়ের শেষ পর্যন্ত এই যে নতুন তালিকা, এই তালিকার উপরে হাইকোর্ট স্থগিতাদেশ দিল। এবার আপনার পরের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রভাব হচ্ছে সুদূর প্রসারী। সব থেকে বড় প্রভাব, জলজান্ত প্রভাব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন। স্কুল সার্ভিস কমিশন গত 29শে মে এবং সাবসিকুয়েন্টলি 30শে মে, 29শে মেতে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, 29শে মে যে রিক্রুটমেন্ট রুলস নিয়ে এলো এবং 30শে মেতে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এলো, তার যে ভ্যাকেন্সি সেটা গত আপনার জুন মাসের 14 তারিখ বা সম্ভবত 15 তারিখ, মানে এই যে 3 দিন আগে দিয়েছে। এই যে এবার যে ভ্যাকেন্সির যে শ্রেণীবিন্যাস, এই যে ভ্যাকেন্সিটাকে যে ভাগ করেছে ক্যাটাগরি এবং মিডিয়াম ভিত্তিক, সেই ভাগে তো ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ বি বোথ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি কিছু দেখিয়েছে। এবার হাইকোর্ট যেহেতু এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এসএসসি চলছে 14ই জুন থেকে, 14ই জুন বা 15ই জুন থেকে, যাই হোক অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে। এবার শুরু হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাইকোর্ট ওবিসির যে শ্রেণীবিন্যাস তার উপর স্টে দিয়ে দিল, ওবিসির যে নতুন করে তালিকাভুক্ত যাদেরকে করা হলো তাদের উপর স্টে দিয়ে দিল। এবার এখানে মজার কথা হচ্ছে, যদি স্টে দিয়ে দিল তাহলে এই যে ভ্যাকেন্সিগুলো ওবিসি হিসাবে ডিক্লেয়ার্ড হয়েছে, তাহলে এই ভ্যাকেন্সিগুলো কোথায় যাবে? তাহলে নতুন করে তো আবার এই রিক্রুটমেন্টের প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। কারণ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এসএসসির জন্য ফিল আপ হচ্ছে, অথচ আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, আপনাকে তো আপনার মিডিয়াম ক্যাটাগরি ভিত্তিক আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। সেই ফর্ম ফিল আপে আপনি ওবিসি হিসেবে আর কি করে করবেন? এবার সেই যে ডেজিগনেটেড ভ্যাকেন্সি ওবিসির এগেনস্টে, সেটাতে আপনি অ্যাপ্লাই কি করে করবেন? সুতরাং অটোমেটিক্যালি আমার মনে হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াতে এই স্টের একটা বিরাট ভূমিকা আসতে চলেছে, কারণ এই নিয়ে মামলা হয়েছে অলরেডি। এমনি রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এমন দিয়েছে যেটা আটকে যাওয়ার মতোই। আজ মানে প্রবলেম হচ্ছে এটাই যে এত কিছুর পরেও মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারংবার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারংবার রাজ্য সরকার ভর্ৎসিত হওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু তার ভুল থেকে কিছুই শিক্ষা নিচ্ছে না। কারণ যে নোটিফিকেশনটা এনেছে সেটা একদম ভুলে ভরা, এবং হাইকোর্ট স্পেসিফিক্যালি বলেছিল 2016 রিক্রুটমেন্ট রুলস ফলো করে নোটিফিকেশন করতে হবে সেই ভ্যাকেন্সির ওপরে, অর্থাৎ সেই ভ্যাকেন্সি যেটা 2016 এসএলএসটিতে ইনভলভ ছিল, সেই ভ্যাকেন্সি এবং সেই রুলস যদি হয়, তাহলে সেই রুলস হিসেবে যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তাদের নিয়ে শুধুমাত্র প্রসেস করার কথা ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশটাকে এবং সুপ্রিম কোর্ট সেটাকে আফেন্ডও করেছে, এবং সেই নির্দেশটাকে এখন রাজ্য সরকার মানছে না। নতুন নোটিফিকেশনে ওরা দুটো ভ্যাকেন্সিকে ক্লাব করে দিয়েছে এবং বলছে নতুন নোটিফিকেশনের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের রিভিউয়ের উপর নির্ভর করছে। তাহলে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের তো ফার্স্ট এসএলএসটি নিয়ে কোনো লেনাদেনা নেই, তাদের তো মামলার সাথে কোনো সম্পর্ক নেই। তো তাদের পরিশ্রম, তাদের মেহনত দিয়ে তারা পরীক্ষা দিতে যাবে, তারপরে তার ভবিষ্যৎ নির্ভর করবে রিভিউয়ের উপর। রিভিউ যদি কালকে সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দেয়, তাহলে তাদের পরীক্ষাটাও ক্যাথিং বাতিল হয়ে যাবে। এটা কি ধরনের রিক্রুটমেন্ট নিয়ে আসছে? রাজ্য সরকারের তো উচিত ছিল সেগ্রিগেট করে ফ্রেশারদের জন্য নতুন একটা সিলেকশন প্রসেস করা, কিন্তু তা না করে আবার সে ভজঘট করে দিয়েছে। তারপর আবার এই ওবিসি তালিকার ঝামেলাটা ঢুকলো,
আমার মনে হচ্ছে এইবার ওর নিয়োগও আইনের জটে পড়তে চলেছে। দুর্ভাগ্যজনক, এটা কাম্য নয়, একেবারেই কাম্য নয়, কারণ বহুত দিন ধরে নিয়োগ হয়নি, 10 বছর ধরে কোনো ভালো একটা নিয়োগ হয়নি আপার প্রাইমারিটা বাদ দিয়ে, সেটাও কোর্টের হস্তক্ষেপেই হয়েছে 10 বছর পরে। তাহলে নিয়োগ নেই, অথচ ইচ্ছাকৃতভাবে ভুলে ভরা রিক্রুটমেন্ট রুলস নোটিফিকেশন নিয়ে আসা হচ্ছে। আবার ওবিসি তালিকাটাও ইচ্ছাকৃতভাবেই মনে হচ্ছে ভুল করা হয়েছে, যাতে করে সেটা আইনি জটে আটকায়। এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না এখন। তো আমার মনে হচ্ছে আগামীতে আমাদের মানে দুর্ভাগ্য এটাই, বলতে খারাপ লাগছে যে ক্যান্ডিডেটরা খালি কি কোর্টের চক্করই কাটবে। কালকে মানে আমরা একজন সিনিয়র লয়ারের সঙ্গে ছিলাম, তিনিও বলছিলেন খুব আফসোসের সঙ্গে যে ক্যান্ডিডেট খালি কোর্টের চক্করই কাটবে নাকি, খালি উকিলের পেছন পেছন ঘুরবে যে হ্যাঁ মামলা করতে হবে, মামলা করতে হবে। রাজ্য সরকারের ভূমিকা কোথায়? আজকে 2011 সাল থেকে আপনি ভাবুন, আজকে 2026 সাল, 15টা বছরে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন এমন এলো না যার উপরে কোনো সন্দেহের আঙুল ওঠেনি। এবং এখন তো প্রমাণিত সত্য যে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তো এই ওবিসির জন্য এটাতে আবার এই এসএসসি রিক্রুটমেন্টে কালো ছায়া আসতে চলেছে। একদমই আপনার কথাতে আমি আসছি, এই যে নিয়োগ প্রক্রিয়াতে যে রাজ্য সরকার বারবার দুর্নীতি করছে, যার ফলে যারা যোগ্য তারা তো চাকরি পাচ্ছেই না, এবং যারা যোগ্য অযোগ্য তালিকা নির্দেশ করতে সুপ্রিম কোর্ট ব্যর্থ হচ্ছে। তাহলে কি একবার সাধারণ মানুষ কি আর কোনোদিন তার যোগ্য জায়গায় চাকরিতে ফিরে যেতে পারবে না? তারা একবার সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কি বসে থাকবে? কি বলবেন এই বিষয়ে? তাই তো হচ্ছে, অ্যাকচুয়ালি তো তাই হচ্ছে। মনে হচ্ছে যেন কোর্ট থেকে সরকারটা চলছে, মনে হচ্ছে কোর্ট থেকে প্রশাসনিক ব্যবস্থাটা গোটা রাজ্য জুড়ে চলছে। এটাই হচ্ছে, সাধারণ মানুষ আইনের উপরে নির্ভর করেই চলে। তাহলে কি রাজ্যের এই ব্যবস্থা, আইন ব্যবস্থার উপরে সাধারণ মানুষের আস্থা তো চলে যাবে? তাহলে না, আস্থা চলে যাবে নয়, সত্যি কথা বলতে গেলে কি আস্থা চলে যাবে এটা একটা আর্গুমেন্ট হতে পারে, কিন্তু আমার মনে হয় আস্থা আরো বেশি করে আসবে। তবে এখানে ব্যাপার হচ্ছে এক্সিকিউটিভ ফেলিওর যেটা, সেটা বারংবার কেন হচ্ছে, কেন প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। সব কারণে এমন তো নয় যে কোর্ট আসলেই কোনো কিছু বন্ধ করে দিচ্ছে, এরকম তো নয়। কোর্ট সেখানে যুক্তিগ্রাহ্য কোনো কারণ খুঁজে পাচ্ছে বলে বন্ধ করছে। এবার যদি আপনি এরকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসেন যেটা ভুলে ভরা, তাহলে কোর্ট কি চোখ বন্ধ করে থাকবে? কোর্ট তো হস্তক্ষেপ করবেই। এবার দিল এসএসসি, সেখানে তো একবারও লেখেনি যে টেন্টেড যারা তারা পরীক্ষায় বসতে পারবে না, তারাও দিব্যি ফর্ম ফিল আপ করতে পারছে আমাদের কাছে যেটা খবর। তাহলে সেগ্রিগেশন মানে রাজ্য সরকার বরাবর দুর্নীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা ঘষিয়ে চলার পক্ষপাতী। না হলে এখনো পর্যন্ত টেন্টেড গুলোকে বাঁচানোর জন্য নতুন রিক্রুটমেন্টে তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে, হোয়ার অ্যাজ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদেরকে পয়সা ফেরতের কথা বলেছে, যে তারা 12% ইন্টারেস্টে টাকা ফেরত দেবে মাইনে নেওয়া। এত বড় অর্ডারের পরেও হাইকোর্ট রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের সদিচ্ছা নেই এই রিক্রুটমেন্টটা করার, ঠেলাগুতো মেরে চলছে কোন রকম ভাবে, মানে না করতে পারলে বেঁচে যায়। কি যে দুর্ভাগ্য না এটা, মানে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এটা সব থেকে বড় ফেলিওর হওয়া উচিত, নাকি কোনো এই সস্তা রাজনীতি যেগুলো এনারা করে বেড়ান। তার বাদ দিয়ে এমপ্লয়মেন্টের কোনো গ্যারেন্টি এখানটাতে নেই, সে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই বলুন, এই সরকার পুরোপুরিভাবে সেদিক দিয়ে ব্যর্থ। আমাদের বলতে খারাপ লাগছে এটা, কিন্তু এটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু এখন এটা রাজনৈতিক দলদের আলোচনার ব্যাপার হতেই পারে যে ইনাকে সরিয়ে কি করা যায় না করা যায়, কিন্তু আমি সেই আলোচনায় যেতে চাই না। কিন্তু আমার খারাপ লাগছে এটাই যে ক্যান্ডিডেট গুলোকে খালি কোর্টেই ঘুরতে হচ্ছে, তাদের হয়তো ধর্নাগ্রস্ত হচ্ছে, না হলে কোর্টে আন্দোলন করতে হচ্ছে, না হলে পুলিশের হাতে লাঠি খেতে হচ্ছে, না হলে পুলিশের কাছ থেকে সেকশন 35(3) এর বিএনএসএস এর নোটিশ রিসিভ করতে হচ্ছে। তাদের এইভাবে জীবন কেটে যাচ্ছে। দুর্ভাগ্য, মানে এটা যা হচ্ছে কোর্ট আর উকিলের হচ্ছে, এছাড়া কার কি লাভ হচ্ছে এতে? খুবই